আইনশৃঙ্খলা বাহিনীকে আগাম তথ্য দিতে মোবাইল অপারেটরদের অনুরোধ। প্রবাসীদের ভোটার করতে চলতি মাসে জাপানে শুরু হচ্ছে কার্যক্রম। এবছর মোট 25 দেশে কাজ শুরুর লক্ষ্য ইসির। 9 দেশে মেলেনি আশানুরূপ সাড়া, আবেদন 50,000-এর নিচে। জুলাই কন্যা দিবসে বিশেষ আয়োজন। রাতের আকাশে ড্রোন শো এর মাধ্যমে তুলে ধরা হলো গণঅভ্যুত্থানে নারীর ভূমিকা, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ। 2 বছর আগে পড়াশোনা শেষ হয়েছে, এখন পর্যন্ত আমরা কোথাও চাকরি পাইনি। জব ফিল্ডের সেক্টরসগুলো রয়েছে, গ্রাজুয়েশন লেভেলে পড়ার যে সাবজেক্টগুলো সেগুলো আসলে ম্যাচ করে না। দেশে বেকার 76 লাখের বেশি, দক্ষতার ঘাটতির সঙ্গে পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবই কারণ বলছে কর্তৃপক্ষ। শিল্পের চাহিদা বিবেচনায় মানব সম্পদ তৈরির পরামর্শ। বেশ কিছু জায়গায় গর্ত হয়েছে। আলো যদি থাকে সিকিউরিটি বা নিরাপত্তাটা সুন্দর হবে। পরিবেশটা যে সুন্দর ছিল আগের, ওই পরিবেশটা এখন আর পাওয়া যাচ্ছে না। রাস্তায় গর্ত, নষ্ট সড়কবাতি, কোটি কোটি টাকা বরাদ্দেও নেই সুফল। 1 যুগ ধরে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হাতিরঝিল। দায়িত্বে অবহেলায় শাস্তির নজির তৈরির তাগিদ। সকালের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। মব সহিংসতা ঠেকাতে মোবাইল অপারেটরদের কাছে সহযোগিতা চেয়েছে সরকার। ডেটা অ্যানালিটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে আগাম সতর্কতা জানানোর অনুরোধ করা হয়েছে। যৌথভাবে কাজ করতে এরই মধ্যে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর আশা, এই উদ্যোগের মাধ্যমে চলমান পরিস্থিতির উন্নতি হবে। শুভ খানের রিপোর্ট। মব সহিংসতা ঠেকাতে টেলিকম প্রযুক্তিকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার। মোবাইল ফোন সবসময় নিকটতম টাওয়ারের সঙ্গে সংযুক্ত থাকে। টাওয়ারের মাধ্যমে হ্যান্ডসেটের সিগন্যাল তথ্য বিশ্লেষণ করে গ্রাহকের অবস্থান, গণসমাবেশ নির্ণয় করা যায়। ফলে কোনো নির্দিষ্ট এলাকায় মব সংগঠিত হওয়ার আশঙ্কা থাকলে নিকটবর্তী টাওয়ারের সিগন্যাল বিশ্লেষণের মাধ্যমে পূর্বাভাস পাওয়া সম্ভব। সরকারকে রিকোয়েস্ট করেছিল একটা ন্যাশনাল ডেটা অ্যানালিটিক্স সেন্টার করার জন্য, যেটার মাধ্যমে মানুষের মুভমেন্টটা কোথায় বেশি হচ্ছে এগুলো কিন্তু এখন প্রযুক্তি আছে, সেই প্রযুক্তি ব্যবহার করে কিন্তু এটা বের করা সম্ভব। এই তথ্যই অপারেটরদের আইনশৃঙ্খলা বাহিনীকে সরবরাহের অনুরোধ করেছে সরকার। মব যেখানে তৈরি হয় সেটা টেলিট্রাফিক ডাটাটা অ্যানালাইসিস করে বাংলাদেশ পুলিশকে কিভাবে এম্পাওয়ার করা যায় এই ব্যাপারে আমরা প্রাথমিক আলোচনা শুরু করেছি। এরই মধ্যে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মোবাইল অপারেটররা বলছে জাতীয় স্বার্থে যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তারা। এখনো আমরা ওইভাবে রিকোয়েস্টটা পাইনি, তা যদি আসে তাহলে দেন উইল গো ইনটু দ্য ডিটেইলস যে কি করতে হবে। সিকিউরিটি যদি কোনো চাহিদা থাকে, আমাদের যদি টেকনোলজিক্যালি সম্ভব থাকে, অফকোর্স আমরা কোঅপারেট করব গভর্নমেন্ট থেকে। বর্তমানে 18.5 কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে 4 মোবাইল অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এ মাসে জাপানে শুরু হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কাজ। আগামী 2 মাসের মধ্যে আরও 5 দেশ সহ চলতি বছর মোট 25 দেশে কার্যক্রম চালাতে চায় ইসি। তবে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ চলা 9 দেশে আশানুরূপ সাড়া মেলেনি বলে জানান এনআইডি মহাপরিচালক। বিদেশ থেকেই আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিতে কাজ করছে ইসি। এজন্য 9টি দেশে বসবাসরতদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে কাজ চলছে। কার্যক্রম চলমান থাকা 9 দেশ থেকে ভোটার হতে আবেদন করেছেন 47,713 জন। এই সংখ্যা প্রত্যাশার চেয়ে কম জানিয়ে এনআইডি মহাপরিচালক বলেন, প্রবাসীদের ভোটার হওয়ার আগ্রহ বাড়াতে কাজ করছে ইসি ও দূতাবাস। নাগরিকরা আবেদন করেছে, কিন্তু হয়তো অনেক দূরে থাকে, সময় করতে পারে না, আসতে পারে নাই বা আসে নাই বা নানানভাবে হয়েছে, ওখানে একটা বিপুল সংখ্যা কিন্তু কমে গেছে। আমরা তদন্ত সম্পন্ন করেছি, এরকম সংখ্যা হচ্ছে 20,752। এমন লোকের নাম্বার দিয়েছে সে আমাদের সাথে যোগাযোগ করেনি অথবা তার কোনো ট্রেস আমরা খুঁজে পাইনি। যারা ভোটার এখনো হতে পারেননি, এই ফ্যাসিলিটিস ডেভেলপ করা হয়েছে। বলছেন ভোট দিবেন, তাদের সংখ্যা কত সেটা তো আপনিও জানেন না, আমরাও জানি না। কিন্তু আপনি যদি সুবিধাটা পৌঁছে দিতে পারেন, তাহলে হবে কি, যারা আগ্রহী তারা অন্তত
ইনক্লুড হতে পারবে। এনআইডি মহাপরিচালক জানান, এ মাসেই জাপানে শুরু হচ্ছে ভোটার তালিকার কাজ। 2 মাসের মধ্যে আরও 5 দেশে আর এবছরে আরও 10টি দেশে শুরু হবে কার্যক্রম। জাপানে চালু হয়ে যাবে, কারণ জাপানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 23-24 তারিখে হয়তো চালু হয়ে যাবে, ইনশাল্লাহ এই মাসের মধ্যে শুরু হয়ে যাবে। আরও 5টা দেশের ব্যাপারে অনুপত্তি পেয়ে গেছি, এবং এই 5টি দেশের মধ্যে আমেরিকা রয়েছে, দক্ষিণ আফ্রিকা রয়েছে, ওমান রয়েছে যেখানে প্রচুর বাংলাদেশি আছে, তারপরে মালদ্বীপ আছে, প্রচুর বাংলাদেশি আছে, জর্ডান আছে, সেখানেও বেশ কিছু বাংলাদেশি আছে। আগামী 2 মাসের মধ্যে এই 5টা দেশে আমরা এটা চালু করতে পারবো। নির্বাচনের আগে এই বছরটা চিন্তা করি, হয়তো 8-10টা দেশে যাওয়া সম্ভব। ভবিষ্যতে প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিবন্ধন কেন্দ্র বাড়ানো হবে বলেও জানান হুমায়ুন কবির। ক্যাম্প করতে হলে আমাদের নিজস্ব জনবল লাগবে সেখানে, যারা এই ব্যাপারে এক্সপার্ট। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই কন্যাদের কণ্ঠে উত্তাল জুলাইয়ের স্মৃতিচারণ, গান, তথ্যচিত্র আর বিশেষ ড্রোন শোর মাধ্যমে অভ্যুত্থানে নারীর ভূমিকা তুলে ধরার মধ্য দিয়ে পালন করা হলো জুলাই উইমেন্স ডে। অনুষ্ঠানে জুলাই যোদ্ধারা বলেন, এর আগে দেশের কোনো অভ্যুত্থানে এত বিপুল সংখ্যক নারী কখনো অংশ নেয়নি। তারপরও এখনও নারীর অবদান সামগ্রিকভাবে স্বীকার করা হয় না। প্রকৃতিতে আবারও উত্তাল জুলাইয়ের হাওয়া। সে হাওয়ায় ভেসে উঠল গুম, হত্যা আর 16 বছরের দুঃশাসন পেরিয়ে 24-এর বীরত্ব গাথা। প্রতিধ্বনিত হল জুলাই কন্যাদের প্রতিরোধের গর্জন। ত্যাগ আর সংগ্রাম মুখর জুলাইয়ের সেই দিনগুলোর অন্যতম অংশীদার দেশের নারীরা। মৃত্যু ভয় উপেক্ষা করে রাস্তায় নেমে আসা সেই নারীদের ত্যাগের স্মরণে আয়োজন করা হয় বিশেষ ড্রোন শো। সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমির উদ্যোগে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত জুলাই উইমেন্স ডের বিশেষ আকর্ষণ ছিল এই শো। আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত জুলাই কন্যাদের ত্যাগ আর সংগ্রামের ছবি প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয় জুলাই উইমেন্স ডের আয়োজন। এরপর শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণে ভারী হয়ে ওঠে প্রাঙ্গণ। স্বৈরাচারের দমনে যেদিন এখানে এই শহীদ মিনারে দাঁড়িয়েছিলাম, মনে হয়েছিল ওই শহীদদের এখানে এসে যদি সেদিন শহীদ হয়ে যায়, ওই মৃত্যুটাও আমাদের অনেক বেশি কাম্য হবে। জুলাইতে নারীরা প্রমাণ করে দিয়েছে আমরা একই সমান মার খেতে পারি, স্বৈরাচারের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি, আমরা জেলে যেতে পারি, আমরা শহীদ হতে পারি। গুটি কয়েক নারীর কথা সবাই জানলেও আড়ালে রয়ে গেছে নাম না জানা অসংখ্য নারী। তাই গেল 1 বছরের আকাঙ্ক্ষার সঙ্গে বাস্তবতা মেলাতে গিয়ে ক্ষোভ ফুটে ওঠে অনেকের কণ্ঠে। বাংলাদেশের ইতিহাসে নারীদের এমন বিপুল অংশগ্রহণ কোনো অভ্যুত্থানে কিন্তু দেখা যায়নি, কিন্তু এই ইভেন্টে দেখা গিয়েছিল। এই সময় ছিল আসলে তাদের মর্যাদাটা তাদেরকে দেওয়ার, কিন্তু আমরা দিতে পারিনি। জুলাইয়ের আকাঙ্ক্ষা আমাদের অন্য অনেক আকাঙ্ক্ষার মতো নারীদের নিরাপত্তার আকাঙ্ক্ষাটাও এখনো পুরোপুরি পূরণ হয়নি। এমন অনেক মেয়ের অবদান আছে যারা হয়তো আপনারা মিডিয়ারাও এখনো সামনে তুলে আনতে পারেননি। সন্ধ্যা 7টায় শুরু হয় গানের আসর। একে একে অংশ নেন সঙ্গীত শিল্পী সায়ান, এলিটা করিম সহ অনেকে। একটি পরিবর্তনের স্বপ্নে বিভোর হয়ে যারা আলিঙ্গন করেছেন মৃত্যুকে, তাদের ত্যাগ স্মরণ রাখবে জাতি, এমনটাই প্রত্যাশা সবার। শেখ হাসিনা সরকার গত বছর জুলাইয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকার বলে গালি দেয়ায় হল থেকে বেরিয়ে এসে করা হয় প্রতিবাদের প্রতীকী পুনরাবৃত্তি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার রাত 11:30টার পরে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা বেরিয়ে এসে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন। অংশগ্রহণকারীরা জানান, গত বছরের স্মৃতির এভাবে পুনরাবৃত্তির মাধ্যমে জুলাইয়ের চেতনা সকলের মাঝে সমুন্নত থাকবে। আজকে একটি ঐতিহাসিক দিন। গত বছর আজকের এই 14 জুলাই রাতে নারীদের হল থেকে যে মেয়েদের ঢল নেমেছিল, ওই মুহূর্তটি কিন্তু ছিল আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। তো ওই মুহূর্তটিকে আমরা স্মরণীয় করে রাখার জন্য এখানে আবার ওই দিনটার মতো সমবেত হয়েছি। আমরা চেষ্টা করেছি যে সবার একটা অংশীদারিত্ব থাকুক এবং শহীদ পরিবারগুলো মনে করুক যে না, আমার জন্য কিছু একটা হয়েছে। এদিকে বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরের সঙ্গে বৈঠক করেছেন এনসিপি আহ্বায়ক
নাহিদ ইসলাম। সোমবার রাত 10:30টার দিকে বৈঠকটি হয়। এ সময় নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা ছাত্রদের ত্যাগের কথা তুলে ধরেন। আগামী নির্বাচনে আসন ভাগাভাগির প্রশ্ন উড়িয়ে দিয়ে এনসিপি গণমানুষের জন্য রাজনীতি করতে চায় উল্লেখ করে বিচার ও সংস্কারে জোর দেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, জুলাইয়ের আন্দোলনে তারা সামনের কাতারেই ছিলেন। 24-এর গণ অভ্যুত্থানে তাদের যে প্রত্যাশা ছিল, আমাদের যে শহীদদের মর্যাদা, শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, তার কতটুকু বাস্তবায়ন হলো, কেন হলো না এবং কিভাবে সেটা আমরা একত্রে করতে পারি, মূলত জনমানুষের সাথে সেই সংলাপ এবং জন্য এই পদযাত্রা। রাজনৈতিকভাবেও চরমনায় গণ অভ্যুত্থানে ইসলামী আন্দোলন আমাদের গণ অভ্যুত্থানের শরিক ছিলেন এবং আজকে আমরা এই দরবারে এসেছি জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে শুভেচ্ছা বিনিময় করতে। বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সামনের কাতারই আন্দোলন করেছিলাম। এনসিপির বক্তব্য এবং আমাদের বক্তব্য অনেকটাই কাছাকাছি। আমরা দেশ গড়তে চাই, আমরা বৈষম্য দূর করতে চাই, জুলুম অত্যাচার অবিচার দেশ থেকে চিরতরে উৎখাত করতে চাই। দক্ষতা উন্নয়নের মাধ্যমে বেকার যুবকের কর্মসংস্থান তৈরি করার মূল লক্ষ্য হলেও লাখ লাখ কর্মপ্রত্যাশীর স্বপ্ন যেন এখনও অধরা। শিক্ষিত ও দক্ষতা থাকার পরও নেই কর্মসংস্থানের ব্যবস্থা। বিশ্ব যুব দক্ষতা দিবস নিয়ে তুষার আহমেদ ইমনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান। সরকারি হিসেবে জনসংখ্যা 17 কোটির বেশি। এর মধ্যে 15 থেকে 29 বছর বয়সীদের সংখ্যা প্রায় 5 কোটি। পরিসংখ্যান ব্যুরো বলছে, দেশে 26 লাখ উচ্চশিক্ষিত বেকার সহ মোট কর্মহীনের সংখ্যা 76 লাখের বেশি। এক বছরের ব্যবধানে বেকার জনগোষ্ঠী বেড়েছে 0.33%। চোখে স্বপ্ন কিন্তু মুখে নিস্তব্ধতা। আশা আছে, সুযোগ নেই। এ যেন বাংলার লাখো তরুণের শিরায় উপশিরায় গাথা এক করুণ নির্মমতা। একটি দেশ সে দেশের তরুণদের কর্ম দিতে না পারলে সে দেশের উন্নয়ন যেন শুধুই কল্পনার এক কুলেল প্রতিবেদন। যে যুব সমাজের চোখে স্বপ্ন ছিল অগ্রগতির, তাদের পদচারণা আজ থমকে গেছে চাকরির অজানা চৌকাঠে। বেকার আছি প্রায় 3-4 বছরের মতো হচ্ছে। 2 বছর আগে পড়াশোনা শেষ হয়েছে, এখন পর্যন্ত আমরা কোথাও চাকরি পাইনি। বিশেষায়িত বিষয়ে পড়ালেখা করেও চাকরি পাচ্ছেন না অনেকে, কারণ দেশে ওইসব বিষয়ে কাজের সুযোগ নেই বললেই চলে। ফলে বিদেশে চলে যাওয়া ছাড়া উপায় থাকে না। এই দেশের যে জব ফিল্ডের সেক্টরসগুলো রয়েছে, সেই সেক্টরসগুলো এবং আমাদের গ্রাজুয়েশন লেভেলে পড়ার যে সাবজেক্টগুলো, সেগুলো আসলে ম্যাচ করে না। সহশিক্ষা হিসাবে বিভিন্ন ইন্টার্নশিপের সুযোগ থাকে, সেই জায়গাগুলোতে এখনো বেশ কিছু ঘাটতি আছে। যুব উন্নয়ন অধিদপ্তর বলছে, উচ্চতর ডিগ্রি নেওয়ার পরও শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা না থাকায় মিলছে না কাজ। আবার দক্ষ যুব সমাজ তৈরিতে ভূমিকা রাখতে পারলেও পর্যাপ্ত কর্মসংস্থান নেই। কেউ অনার্স মাস্টার্স পাশ করেছে, কিন্তু সুনির্দিষ্ট কোনো কাজ যদি করতে বলেন, সেই কাজ করার দক্ষতা তাদের থাকে না। আমরা এই দক্ষতা উন্নয়নের জন্য প্রতি বছর 83টা ট্রেডে প্রশিক্ষণ দিয়ে থাকি। যতজনকে আমরা প্রশিক্ষণ দিই তার শতভাগই যে কর্মে নিয়োজিত হয়, এই নিশ্চয়তা আমরা দিতে পারছি না। এটার জন্য আমরা চেষ্টা করছি। বিশেষজ্ঞ বলছেন, শিল্পের সঙ্গে আলোচনা করে দক্ষতা উন্নয়ন ব্যবস্থাপনা সাজাতে না পারলে আগামীতে আরও বাড়বে বেকারত্ব। প্রবলেমটা হচ্ছে স্ট্রাকচার, ভিতরের যে ডিজাইন এবং যে ডেলিভারি, সেখানে মূলত চ্যালেঞ্জগুলো রয়েছে। শুধু দেশীয় মার্কেটকে চিন্তা করলে হবে না, আন্তর্জাতিক মার্কেটেও তাদের কর্মসংস্থানের সুযোগ, সহায়তা এবং সক্ষমতা বাড়াতে হবে। বাংলার আকাশে নতুন সূর্য উঠুক, যেখানে কর্মহীনতা নয় বরং তরুণের কর্মই হবে জাতির শক্তি। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে হাজার কোটি টাকার প্রকল্প হাতিরঝিল। ঢাকার অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠার কথা থাকলেও দূষণ আর পরিচর্যার অভাব দিন দিন স্পষ্ট হচ্ছে হাতিরঝিলে। এতে দর্শনার্থী বা ওই এলাকা ব্যবহারকারীদের অভিযোগের তালিকা লম্বা হচ্ছে। নগর পরিকল্পনাবিদরা দায় চাপাচ্ছেন রাজুকের উপর, যদিও রাজুক শুনিয়েছে আশ্বাসের ফুলঝুরি। আল মামুন এবং মোবারক শুভর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আলামিন তুষার। গ্রামীণ কোনো সড়ক নয় আঞ্চলিক সড়কও। এটি খোদ রাজধানীর হাতিরঝিল রিং রোডের কুনিপাড়া অংশ। এসব গর্তে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। বেশ কিছু জায়গায় গর্ত হয়েছে রাস্তাতে, যেখানে বৃষ্টির সময় অ্যাক্সিডেন্ট বেশি হয়,
রাতের বেলা অ্যাক্সিডেন্ট হয়। আলো যদি থাকে তাহলে হয়তো অনেক সুন্দর লাগবে আরো, হ্যাঁ, বা সিকিউরিটি বা নিরাপত্তা আরো সুন্দর হবে। যদিও প্রতি বছর ঝিলটি রক্ষণাবেক্ষণে প্রায় 7 থেকে 8 কোটি টাকা বরাদ্দ রাখে সরকার। গত কয়েক বছরের নথি বলছে বরাদ্দকৃত অর্থের বড় অংশই ব্যয় হয় বিদ্যুৎ খাতে। যদিও বেশিরভাগ সড়ক বাতি পড়ে আছে বিকল হয়ে, আর যার সুযোগ নিচ্ছে অপরাধীরা। শুরুর দিকে ঝিলের সেতুগুলোতে থাকা ঝলমলে আলোকসজ্জার সবটাই এখন অতীত। এ তো গেল সড়কের কথা। ভরা বর্ষাতেও হাতির ঝিলের পানির দশা যাচ্ছে তাই। পানি পরিষ্কার রাখতে 2 বছরের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেহজাবিন এন্টারপ্রাইজকে 1 কোটি 80 লাখ টাকা বরাদ্দও দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবতা হলো দিনকে দিন এই ঝিলের পানিতে দূষণের মাত্রা বেড়েই চলেছে। গেল 1 যুগ ধরে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশার ক্ষত ঝিলের প্রায় পুরোটা জুড়ে। পরিবেশটা যে সুন্দর ছিল আগের, ওই পরিবেশটা এখন আর পাওয়া যাচ্ছে না। যদি এই ড্রেনের সংযোগ যদি এখানে পানির কাছে থাকে তাহলে আমার মনে হয় না এটা পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি হইতে পারতেছে এখন। এদিকে চক্রাকার বাসে বাড়তি ভাড়া আদায় এখন স্বাভাবিকভাবেই নিয়েছেন এ পথের যাত্রীরা। নিয়ম অনুযায়ী রাজধানীতে কিলো প্রতি ভাড়া 2 টাকা 42 পয়সা, কিন্তু হাতির ঝিলের বাসকে আখ্যায়িত করা হয় পর্যটন হিসেবে, যে কারণে যাত্রীদের ভাড়া গুনতে হচ্ছে প্রায় দ্বিগুণ। অন্যান্য জায়গাতে ভাড়া বেশি হয়। ঠিক আছে, বেশি মানে এটা একটু মানায় নিতে হয়। যদিও বিআরটিএ এখানে নীরব, আর রাজুক চেয়ারম্যান জানেনই না এই বাড়তি ভাড়ার বিষয়টি। তথ্যটা সত্যি কথা বলে আমার জানা ছিল না, রাজুক কোনো বাড়তি ভাড়ার মতো দেয়নি। সার্বিক পরিস্থিতি শুনে রাজুক চেয়ারম্যান দ্রুত এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন। হাতির ঝিল মানে যে প্ল্যান নিয়ে করা হয়েছিল 100% অ্যাকচুয়ালি ওই মেনটেনেন্স আমাদের জন্য করা এই দেশের জন্য খুব ডিফিকাল্ট। এই বাতিগুলো লাগানোর জন্য আমি এস্টিমেট চাইছি, আমি অবশ্যই এটা দেখব এবং ইনশাল্লাহ যদি ব্যত্যয় ঘটে আমি এটা সঠিক নিয়মের মধ্যে নিয়ে আসবো। রাজুক চেয়ারম্যানের আশ্বাসের প্রায় 3 মাস পর আমরা আবারও হাতির ঝিলে। তার আশ্বাসে খুব একটা পরিবর্তন যে হয়নি তার প্রমাণ এই অন্ধকার। পরিবর্তন বলতে এই 3 মাসে শুধুমাত্র একটি টেকনিক্যাল টিম গঠন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর পুরো দায় রাজুকের উল্লেখ করে নগর পরিকল্পনাবিদ বলছেন, দায়িত্বে অবহেলার শাস্তির সংস্কৃতি তৈরি হলে এমন পরিস্থিতি পুনরাবৃত্তি হবে না। হাতিঝিলে যে আমাদের মূল অবজেক্টিভ ছিল সেখান থেকে দূরে চলে আসছে। রাজুকের যে কর্মকর্তারা যদি কেউ এর সাথে জড়িত থাকে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের ময়লা আবর্জনার ব্যবস্থাপনা তৈরি করা এবং সেখানে পয়ঃবর্জ্য বা শিল্প বর্জ্যের যতগুলো অবৈধ লাইন আছে সবগুলো সরিয়ে ফেলে হাতিঝিলের নান্দনিকতা এবং তার পরিবেশটা ফিরিয়ে আনতে হবে। রাজধানীতে জল আর সবুজের যে মেলবন্ধন তা এখন পর্যন্ত মেলে এই হাতির ঝিলেই। তাই সচেতন নাগরিকদের প্রত্যাশা প্রতিশ্রুতি রূপে টিকে থাকবে 302 একর আয়তনের এই প্রকল্প। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। গণঅভ্যুত্থানের পর রংপুর বিভাগের অধিকাংশ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পলাতক। তবে বেশ কিছু ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেয়া হলেও বেশিরভাগ ইউনিয়ন চলছে প্যানেল চেয়ারম্যান দিয়ে। এতে করে তৃণমূলে নাগরিক সেবা নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। তবে স্থানীয় প্রশাসন বলছে সমস্যা নিরসনে তারা দ্রুত পদক্ষেপ নিচ্ছে। বিস্তারিত নাজমুল ইসলাম নিশাতের রিপোর্টে। জেলা বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় 21 মে গাইবান্ধার 6 ইউনিয়ন চেয়ারম্যান সহ গ্রেফতার হন মোট 8 জন চেয়ারম্যান। এরপরই গা ঢাকা দেন আওয়ামী লীগ সমর্থিত অধিকাংশ চেয়ারম্যানরা। 5 আগস্টের পর বিভিন্ন মামলায় নীলফামারীর 7টি ইউনিয়নের 16 জন চেয়ারম্যান পলাতক ছিলেন। এদের মধ্যে 7 জন হাইকোর্টের আদেশে পূর্ণ বহাল হন। পঞ্চগড়ের বাংলাবান্ধা, ঝোলই শালশিরি, দেবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান সাময়িক বহিষ্কার রয়েছেন। এছাড়াও নাশকতার মামলায় একাধিক ইউনিয়নের চেয়ারম্যান পলাতক রয়েছেন। এতে গ্রাম আদালত, জন্ম মৃত্যু সনদ, স্থানীয় বিরোধ নিষ্পত্তি সহ নানা সেবা পেতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ইউনিয়ন পরিষদের সেবার কাজে আমরা আসতেছি, এখানে তো সেবা পাচ্ছি না, কোনো লোকজন তো পাওয়া যাচ্ছে না। আমাদের ইউনিয়নের কোনো সেবা যত্ন নাই, মানে চেয়ারম্যান নাই, মেম্বার নাই। জনগণের অনেক হয়রানি হচ্ছে। কারণটা হলো প্রশাসক যে নিয়োগ দেওয়া হয়েছে উনি আসলে কৃষি অফিসার। ঠাকুরগাঁওয়ের 54টি ইউনিয়নের মধ্যে কাগজে কলমে 15 জন অনুপস্থিত। কুড়িগ্রামের 9 ইউনিয়ন চলছে প্রশাসক ও প্যানেল চেয়ারম্যান দিয়ে। তবে বাস্তব চিত্র ভিন্ন। অনেকে পালিয়ে থেকে দায়িত্ব পালনের চেষ্টা করছেন। একই অবস্থা দিনাজপুর ও লালমনিরহাটের অনেক ইউনিয়নের। আমি আসছিলাম আমার বাচ্চার জন্ম সনদ কার্ড ওঠানোর জন্য। আজকে তো আমরা দিতে পারবো না, এটা সময় লাগবে। কেন? কথা আমাদের এখানে তো মেম্বার চেয়ারম্যান নাই। এলাকায় যে সামাজিকতা কতগুলো ছোট ছোট দ্বন্দ্ব ফসাদ এগুলো সমাধান হচ্ছে। স্থানীয় প্রশাসন বলছে তৃণমূলের সেবা নিশ্চিত করতে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিধি অনুযায়ী আমরা প্যানেল 1কে দায়িত্ব প্রদান করেছি এবং তাকে
সেই বিধি মোতাবেকই এই আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে মানুষ সেবা প্রাপ্তির ক্ষেত্রে যে ভোগান্তিগুলো হচ্ছিল এটি আস্তে আস্তে কেটে যাবে এবং মানুষ তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটি তারা পেয়ে যাবে। রংপুর বিভাগে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা 535টি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। কয়েকদিনের ভারী বর্ষণে বেনাপোলে বন্দরে ভেতরে পানি ঢোকায় কয়েকশো কোটি টাকার আমদানি পণ্যের ক্ষতি হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। জি ভাই, এটি বেনাপোল স্থল বন্দরের, অর্থাৎ আমার পিছনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি বেনাপোল স্থল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড। এছাড়াও এই বন্দরটিতে আমদানি রপ্তানি পরিচালনার জন্য 41 একর জায়গায় একটি কার্গো ভেহিক্যাল টার্মিনাল এবং 33টি পণ্যগার আছে। গত 4 দিনের টানা বর্ষণে বেনাপোল এই বন্দরে অর্থাৎ বেনাপোল পৌরসভার যে নিম্ন অঞ্চল অর্থাৎ জলাশয় বা ফসলের ক্ষেতগুলো কিন্তু প্লাবিত না হলেও সবচেয়ে উঁচু জায়গায় নির্মিত এই বেনাপোল স্থল বন্দরটির অনেকগুলো পণ্যগার সেটি জলাশয়ে পরিণত হয়েছে। গতকাল বিকালে আমরা বেনাপোল স্থল বন্দর ঘুরে দেখেছি যে অনেকগুলো পণ্যগারে বৃষ্টির পানি ঢুকেছে এবং যে আমদানি পণ্য ছিল সে পণ্য কিন্তু নষ্ট হয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে অভিযোগ দিয়েছেন। ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন যে এই আজকে যে বেনাপোল বন্দরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এটি প্রতি বছরের একটি সমস্যা। দীর্ঘদিন ধরে এই সমস্যা সম্মুখীন হতে হলেও বন্দর কর্তৃপক্ষ তারা স্থায়ীভাবে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না করায় প্রতি বছরেই এই জলাবদ্ধতায় তাদের আমদানি পণ্য ভিজে কিন্তু নষ্ট হয়। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে তারা স্থায়ীভাবে যে পানির সমস্যা এই সমস্যা নিষ্কাশনের জন্য তারা চেষ্টা করছেন। বিশেষ করে তারা বলেছেন যে বন্দরের পাশ দিয়ে যে রেল লাইন চলে গেছে সেই রেল লাইন কিন্তু অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে। এছাড়া যে নতুন নতুন যে সড়কগুলো তৈরি করা হয়েছে সেই সড়কগুলোও কিন্তু অপরিকল্পিতভাবে তৈরি করা, অর্থাৎ এই সড়ক বা রেল লাইন স্থাপনের ক্ষেত্রে কোনো কালভার্ট রাখা হয়নি। ফলে সামান্য বৃষ্টি হলেই কিন্তু এই বন্দরে জলাশয় পরিণত হয় এবং গতকাল আমরা দেখতে পেয়েছি অনেক সময় কিন্তু বেনাপোল বন্দরে আমদানি এবং পণ্য রপ্তানি যে পণ্য খালাস সেটি কিন্তু বন্ধ করা হয়েছিল। আমরা কথা বলেছি বন্দরের যে সংশ্লিষ্ট যারা বাণিজ্যিক সংশ্লিষ্ট আছেন তাদের সাথে, তারা আমাদেরকে বলেছেন যে দ্রুত এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে টানা 4 দিনের বর্ষণে যে বেনাপোল স্থল বন্দরে যে জলাশয়ে পরিণত হয়েছে এবং আমদানি এবং রপ্তানি পণ্য খালাস এবং সেটি রক্ষণাবেক্ষণে বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে তার সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থল বন্দর থেকে। তিস্তা ও ব্রহ্মপুত্রের নদের বৈরী আচরণে গাইবান্ধার ফুলছড়ি সদর ও সুন্দরগঞ্জ উপজেলায় তীব্র হচ্ছে ভাঙন। গত 1 মাসের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি। হুমকির মুখে মসজিদ, মাদ্রাসা, স্কুল, বাড়িঘর ও আবাদি জমি সহ 2টি আশ্রয়ণ প্রকল্পের 5 শতাধিক ঘর। প্রকল্পের মাধ্যমে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। গাইবান্ধা থেকে বিপ্লব ইসলামের রিপোর্ট। অব্যাহত পানি বৃদ্ধি, আগ্রাসী রূপে তিস্তা ও ব্রহ্মপুত্র, বিলীন ঘর ও ফসলি জমি। বছরের বেশিরভাগ সময় প্রকৃতির এমন নিয়মের সঙ্গে আলিঙ্গন করে বেঁচে আছেন গাইবান্ধার দুর্গত এলাকার বাসিন্দারা। তিস্তা ও ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হচ্ছে ফুলছড়ি সদর ও সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা। গত 1 মাসের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি। হুমকির মুখে মসজিদ, মাদ্রাসা, স্কুল, বাড়িঘর ও আবাদি জমি সহ 2টি আশ্রয়ণ প্রকল্পের প্রায় 5 শতাধিক ঘর। ঘরবাড়িহারা বাসিন্দারা আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে। আর্থিক সংকটে অনেকে 2টা আশ্রম আছে আর 3টা প্রাইমারি স্কুল আছে আর কি এখানে, আর সব মিলে 1000 পরিবার বসবাস করে আর কি জায়গা। ভুট্টার আবাদ করে, পাটের আবাদ করে, এটা যদি ভাঙ্গে যায় তাহলে আমাদের কৃষকের আর কিছু থাকবে না, সব ভাঙ্গে যাবে। নদীটার ব্যবস্থা করে দেবেন, আমরা কিছু চাই না। ইউনুস সরকার যেন আমাদের দ্রুতভাবে কাজটা করে দেয়, তাহলে আমাদের হাজার হাজার লোক রক্ষা পাবে। প্রতি বছরেই নিয়ম করে ভাঙছে নদী তীর। প্রতিরোধে নামমাত্র চলে জিও ব্যাগ ফেলার কাজ। প্রকল্পের মাধ্যমে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আশা করি আমাদের যে প্রস্তাবিত ডিপিপি আছে এটি অনুমোদন এবং বাস্তবায়ন হলে যে নদী ভাঙ্গন যে এলাকাগুলো আছে সুন্দরগঞ্জ, সদর এবং ফুলছড়ির, সেগুলো নদী ভাঙ্গন হতে রক্ষা পাবে। সাহায্য নয়, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দাদের।
বর্ষার শুরুতেই ব্রহ্মপুত্র নদী পারের গাইবান্ধা সদর, ফুলছড়ি এবং সুন্দরগঞ্জ উপজেলার প্রায় 25টি পয়েন্টে এভাবেই ভাঙন শুরু হয়েছে। দু একটি পয়েন্টে জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা ছাড়া অধিকাংশ পয়েন্টেই কোনো কাজ শুরু হয়নি। এতে আতঙ্কিত নদীপাড়ের মানুষ। বিপ্লব ইসলাম, সময় সংবাদ। গাজায় সরকারি খাদ্য সহায়তা কেন্দ্র সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি আগ্রাসনে 70 জনের বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। নিহত হয়েছেন 3 ইসরায়েলি সেনাও। এর মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় নতুন গতি আসবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে জ্বালানি না পৌঁছালে গাজায় সব মানবিক সহায়তা থেমে যাবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। দিনের পর দিন আরও আগ্রাসী হয়ে উঠেছে ইসরায়েল। খাদ্য সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের ওপর নির্বিচার বিমান হামলায় প্রাণ গেছে অনেকের। হতাহতের ঘটনা ঘটেছে বিতর্কিত মার্কিন ইসরায়েল সমর্থিত বিতরণ কেন্দ্রের কাছেই। এদিকে গাজা শহরের অভ্যন্তরে ইসরায়েলি একটি ট্যাঙ্ক রকেট হামলার শিকার হয়। আহত সেনাদের হেলিকপ্টারে সরিয়ে নেওয়ার দৃশ্য ছড়িয়ে পড়ে ইসরায়েলি সংবাদ মাধ্যমে। এতে নিহত হন কয়েকজন ইসরায়েলি সেনা। এই উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েল সরকারের মানবিক শহর গঠনের ঘোষণাকে কেন্দ্র করে। দক্ষিণ গাজায় নিরীহ মানুষদের জন্য বিশেষ আবাসন তৈরির এই পরিকল্পনাকে সমালোচকরা তুলনা করছেন কনসেন্ট্রেশন ক্যাম্পের সঙ্গে। ইসরায়েলের 2 প্রভাবশালী রাজনীতিক এটিকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। একই সময় হামাস স্মার্ট পর্যায়ে চালিয়ে যাচ্ছে প্রতিরোধ যুদ্ধ। তাদের দাবি, প্রতিদিন নতুন কৌশলে ইসরায়েলি বাহিনীকে তারা চমকে দিচ্ছে এবং সে কারণেই শত্রুপক্ষ পুরোপুরি নিয়ন্ত্রণ হারাচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন করে আশার বাণী শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি নিয়ে ভালো অগ্রগতি হয়েছে। এই যুদ্ধের মাঝেই জাতিসংঘ সতর্ক করেছে, গাজায় যদি নিয়মিত জ্বালানি প্রবেশ করতে না পারে তবে জীবন রক্ষাকারী মানবিক সহায়তা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাবে। বৃহস্পতিবার 130 দিন পর প্রথমবারের মতো সামান্য জ্বালানি প্রবেশ করলেও তা একদিনের চাহিদাও পূরণ করতে পারেনি। এ কারণে বিপর্যয়ের মুখে রয়েছে হাসপাতাল, পানি সরবরাহ ও জরুরি ত্রাণ সহায়তা। নাদিম মারজান, সময় সংবাদ। রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির জন্য সময় বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার উপর গভীর অসন্তোষ প্রকাশ করে তিনি জানান, 50 দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে মস্কোর ওপর 100% সম্পূরক শুল্ক আরোপ করা হবে। ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে ওভাল অফিসে বৈঠকের পর এই ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। একসময় রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ইউক্রেন যুদ্ধ নিয়ে এখন তার অবস্থান যেন একেবারেই উল্টো। সম্প্রতি তিনি রাশিয়ার উপর বিরক্তি প্রকাশ করে জানান, পুতিন তাকে হতাশ করেছেন। রাশিয়ার উপর গভীর অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, 50 দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে শুরু হবে 100% সেকেন্ডারি ট্যারিফ। কিন্তু এখানেই থেমে থাকেননি ট্রাম্প। আরও জানান, রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া যে কোনো দেশকেই গুনতে হবে 100% ট্যারিফ। ভারত, চীন বা যেসব দেশ এখনো রুশ জ্বালানি কিনছে তারাও এই শাস্তির আওতায় পড়বে। লক্ষ্য একটাই, রাশিয়ার যুদ্ধ তহবিলে আঘাত হানা। এই ঘোষণার দিনই ইউক্রেনের কিয়েভে বৈঠক করলেন প্রেসিডেন্ট জেলেনস্কি ও মার্কিন দূত কিথ কেলগ। আলোচনায় উঠে আসে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদার, ইউরোপের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদন ও ক্রয় পরিকল্পনা। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার বাণিজ্য যুদ্ধ চূড়ান্ত পতনের পথে। তবুও যুক্তরাষ্ট্র সার, পারমাণবিক উপাদান সহ বেশ কিছু রুশ পণ্য কিনছে। এগুলো নতুন শুল্কের আওতায় পড়লে দাম বাড়বে বহুগুণে। আর সেই দাম শুধুমাত্র রাশিয়ার নয়, পরোক্ষভাবে গুনতে হতে পারে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকেও। নাদিম মারজান, সময় সংবাদ। সরকারি চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভে উত্তাল কলকাতা। রাজ্যের প্রশাসনিক প্রধান দফতর নবান্ন ঘেরাও কর্মসূচিতে অংশ নেন চাকরিহারা হাজারো শিক্ষক। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তিও হয়। বিশ্বজিৎ দাসের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য।
স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি কেলেঙ্কারিতে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের ডাকে সোমবার নবান্ন অভিযানে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় কলকাতার গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা। এলাকাটির সংযোগস্থল হাওড়া ও কলকাতার বেশ কিছু জায়গায় ছড়িয়ে পড়ে এই উত্তেজনা। মূলত যোগ্যদের চাকরিতে ফেরাও এই দাবিতে হাওড়া স্টেশন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় নবান্নের উদ্দেশ্যে মিছিল শুরু করেন বিক্ষোভকারীরা। হাওড়ার বঙ্কিম সেতুর দিকে এগিয়ে গেলে মল্লিক ফটক এলাকায় ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের পথ আটকে দেয় পুলিশ। কলকাতা ও হাওড়া পুলিশ ছাড়াও অতিরিক্ত নিরাপত্তার অংশ হিসেবে মোতায়েন করা হয় র্যাপিড অ্যাকশন ফোর্স ও কমব্যাট ফোর্স। তবে আন্দোলনকারীরা পুলিশি বাধার অগ্রাহ্য করেই এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় ধস্তাধস্তি, পাল্টাপাল্টি, ধাক্কাধাক্কিও। ফলে বিকেলের মধ্যে ব্যাপক পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে যেভাবেই হোক আমাদের যোগ্যদের চাকরি ফিরিয়ে আনতে হবে। রায় কিন্তু আমাদের পক্ষে নয়, এই রায় কিন্তু কোনো যোগ্যই মেনে নেবে না। যে কোনো ভাবে সুপ্রিম কোর্ট থেকে আমাদের এই প্যানেলকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। যারা চাকরি টাকা দিয়ে পেয়েছে, যারা চাকরি বিক্রি করেছে, যদি সত্যি কোনো ব্যবস্থা নেওয়া হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আন্দোলনকারীরা জানান তাদের 4 দফার প্রধান দাবি রিভিউ নয়, সরাসরি রিপ্যানেল প্রক্রিয়া চালু করতে হবে। ওএমআর শিট ও সার্টিফাইড মেধাভিত্তিক তালিকা প্রকাশ করতে হবে। যোগ্য প্রার্থীদের স্বাস্থ্য ও পদমর্যাদা সহ চাকরিতে পুনর্বহালের দাবি সহ অবিলম্বে দ্রুত পদক্ষেপ নিতে হবে মমতা প্রশাসনকে। শিক্ষক সমাজকে এই যে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে, এর কোনো নৈতিকতা বা মানুষ ঠিকঠাক সিদ্ধান্ত বলে আমরা মনে করছি না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শুধু ব্যভিচারী নন, তিনি একজন দুষ্কৃতিবাদীর মতো একজন মহিলা। পশ্চিমবঙ্গে সরকারি চাকরির ইতিহাসে এক বড়সড় ধাক্কা হিসেবে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয় আদালতের রায়ে। তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল বিপুল সংখ্যক অযোগ্য প্রার্থী ঘুষ দিয়ে নিয়োগ পেয়েছেন। তবে আন্দোলনকারীদের দাবি তারা সেই দোষীদের মধ্যে পড়েন না। তারা সত্যিকারের মেধার ভিত্তিতে উত্তীর্ণ হয়ে এই সরকারি চাকরি পেয়েছিল। তাই একক সিদ্ধান্তে সবাইকে চাকরিচ্যুত করা অমানবিক ও অন্যায়, এমনটাই দাবি তাদের। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জয়ের পর এবার সিরিজ দিয়ে স্বপ্ন দেখছেন সাবেক ক্রিকেটাররা। পাকিস্তান সিরিজের আগে এ জয় টনিক হিসেবে কাজ করবে বলেই বিশ্বাস তাদের। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে টাইগার একাদশে অলরাউন্ডারের অভাব বোধ করছেন পাইলট এবং গোল্লা। টেল অ্যান্ডারদের ব্যাটিং নিয়ে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন তারা। একটা জয় বদলে দিয়েছে সবকিছু। শ্রীলঙ্কা সিরিজের শুরু থেকেই বাংলাদেশের সঙ্গী কেবল হার। মাঝে ওয়ানডেতে একটা ম্যাচ জিতলেও বাজে হারে সিরিজ খুইয়েছে মিরাজের দল। টি-20তে শুরুটা মন মতো হয়নি ম্যানেজমেন্টের, তবে ডাম্বুলা দুহাত ভরে দিয়েছে লিটন বাহিনীকে। ম্যাচটা কেবল বাংলাদেশ জিতেছে তা কিন্তু নয়, লঙ্কানদের রীতিমতো উড়িয়ে দিয়েছে তারা। নিজেদের আন্তর্জাতিক টি-20-র ইতিহাসে রানের ব্যবধানে বাংলাদেশের দ্বিতীয় বড় জয় এটি। ঘরের মাঠে স্বাগতিকদের 100 রানও করতে দেননি রিশাদ শরীফুলরা। এরকম দাপুটে ম্যাচের পর এবার সিরিজ জয় নিয়ে আশাবাদী সবাই। যে দলে আছেন 2 সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম এবং খালেদ মাসুদ পাইলট। আমরা এখনো সবসময় বলি 2 নাম্বার 3 নাম্বার দল হয়নি, আমরা অলওয়েজ স্ট্রাগলিং দল। প্রতিটা সিরিজ, প্রতিটা ম্যাচ, প্রতিটা রান আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই যদি আমরা সিরিজটা জিততে পারি টি-20, আমার কাছে মনে হয় এটা আমাদের ফিউচার ক্যালেন্ডারে হেল্প করবে। আমরা যেহেতু কনফিডেন্স অনেক লুজ করেছি, আমার কাছে মনে হয় যে পরবর্তী ম্যাচটা সিরিজটা জিতলে বাংলাদেশ টিমটা আবারও ওইভাবে কামব্যাক করবে এবং পরবর্তী পাকিস্তানের সাথে যে খেলাগুলো আছে আমি মনে করি তখন পাকিস্তানের জন্য একটা প্রেশার হবে যে না শ্রীলঙ্কা থেকে সিরিজ জিতে আসছে। জয় এলেও টিম কম্বিনেশন নিয়ে কিছুটা আক্ষেপ সাবেক ক্যাপ্টেন পাইলটের। টি-20 ফরম্যাটে ভালো করতে দলে প্রয়োজন অলরাউন্ডার, আর এই জায়গাতেই তিনি কমতি দেখছেন টাইগারদের। তাই টেলেন্ডারদের আরও একটু দায়িত্বশীল হওয়ার আহ্বান। আমাদের দেশে শুধুমাত্র এই ইমপ্রুভমেন্টটা নয়, এটা কিন্তু শুধুমাত্র খেলোয়াড় না, খেলোয়াড়ের সাথে পিছনে যে ম্যানেজমেন্ট আছে, ধরেন লিটন দাস বা তামিম জুনিয়র, ইমন, তারা তো ব্যাটিংয়ে প্র্যাকটিস করবেই। পিছন দিককার ব্যাটসম্যান 10, 11, 9, 8 যারা ব্যাটিং করে তাদেরকে কি করে আরও অলরাউন্ডার বানানো যায়
সেই প্রকল্পগুলো আমার কাছে মনে হয় কখনো দেখি নাই। আমার কাছে মনে হয় যেটা শামীম পাটোয়ারির ইনিংস নিয়ে আলোচনা হলেও লিটনের রানে ফেরাটাই বড় স্বস্তি লাল সবুজ শিবিরে। যদিও লিটনের এই ইনিংসের পরও তাকে নিয়ে বাজি ধরতে ভয় পান পাইলট, কারণ এলকেডির অতীত যে বলে মোটেও ধারাবাহিক নন তিনি। ধারাবাহিক না হওয়ার পিছনে আছে ব্রেন, যে আমি ব্রেন বলতে পারছি যে কোন সময় কোন বলটাকে মারবো, কোন সময় কোন বলটাকে মারবো না, ক্যালকুলেশন, শর্ট সিলেকশন, এগুলো তো আসবে আপনার ব্রেন থেকে। তো আপনি একটা প্লেয়ার শুভমান গিল রানের পর রান করে আছে, অথচ লিটন দাস 10 বছর আগে থেকে খেলছে, 10 বছর আগে কিন্তু 60-70 রান করেছে বড় বড় টিমের সাথে, এখন কেন পারছে না? নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।